নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ব্রত আর তোমরা শুনছো ফেনোমেনাল আর্কাইভ। তো আগের রবিবার তো কোনো গল্প আসেনি, তোমরা জানো আমার শরীর খুব খারাপ, আর তার উপর আমার বিএডের এক্সামও চলছিল। তো সব মিলিয়ে একটা খুব কী বলবো, বেশ একটু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আর বর্তমানে আমার একটা পারিবারিক সমস্যাও চলছে, সেসব ব্যাপারে আর নাই বা গেলাম। তো আজকে তোমরা শুনবে আমারই লেখা একটা গল্প, ধূসর ছায়ায় অন্ধকার। আমি জানি যে এই বছরের শেষ দুটো রবিবার আমার লেখা গল্প প্রফেসর ক্যাবলার অভিযান এবং ডিটেকটিভ সত্যব্রতর অভিযান আসার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণবশত যেহেতু আগের রবিবার গল্প আসেনি, তো আমি এখনও অবধি ওই দুটো গল্পের কোনোটারই কাজ এখনও শুরু করতে পারিনি। তো এই গল্পটার কাজ যেহেতু হয়ে আছে, তাই আজকে তোমরা এই গল্পটাই শুনবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর গল্পটা শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি যে এই গল্পটা কিন্তু প্রাপ্ত মনস্ক, তাই আমি আশা রাখবো যে তোমরা একদম মন খুলে গল্পটা শুনবে এবং বেশ ভালোভাবে এনজয় করবে। আর আজকে কিন্তু গল্প পাঠে আমি নেই, কারণ আমার এখনও কিন্তু আমি সম্পূর্ণ সুস্থ হইনি। তারপর আমার কিছু পারিবারিক সমস্যাও চলছে, সেসব প্রসঙ্গে যাচ্ছি না। তো তাই আজকে তো তোমাদের জন্য গল্প পাঠ করবে আমার অনেক দিনের পুরনো বন্ধু অরিন্দম মান্না, যাকে তোমরা এর আগেও আমার চ্যানেলে বিভিন্ন চরিত্রে শুনেছো। আর এই রিসেন্ট তোমরা বন্দি গল্পটায় ওকে শুনেছো, আর তোমরা ওর গল্প পাঠ ভীষণভাবে পছন্দ করেছিলে এবং ওর গল্প পাঠকে অ্যাপ্রিসিয়েটও তোমরা জানিয়েছিলে। তো আজকে তোমাদের জন্য অরিন্দমই গল্প পাঠ করছে। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, প্রিয়ব্রত মুখার্জির লেখা কাহিনী ধূসর ছায়ায় অন্ধকার। ওভার টু ইউ অরিন্দম। তন্ময়ের বয়স তখন 10 বছর। বয়সের তুলনায় সে ছিল বেশ অদ্ভুত স্বভাবের। বাকি ছেলেমেয়েরা যেখানে স্কুল শেষে মাঠে ছুটে খেলতে যেত, তন্ময় ঠিক তখনই তার ছোট্ট ঘরে বসে কাগজ আর পেন্সিল দিয়ে ছবি আঁকায় মগ্ন হয়ে যেত। তার জন্য খেলাধুলা বা অন্য কোনো বিনোদন কখনোই আকর্ষণীয় ছিল না। তার খেলার জায়গা ছিল তার কল্পনা, যা তিনি কাগজে ফুটিয়ে তুলত। তন্ময়ের মা শর্মিলা দেবী প্রথম দিকে এসবকে তেমন গুরুত্ব দেননি। অনেক ছোট ছেলেমেয়েরাই এমন কোনো না কোনো সৃষ্টিশীলতার প্রতি ঝোঁক থাকে, সেটাই ভেবে নিয়েছিলেন তিনি। তাছাড়া একমাত্র ছেলে, যত্নের অভাব রাখেননি কোনো কিছুতেই। তবে তার বাবা বিকাশবাবু বিষয়টিকে একটু আলাদাভাবে দেখতে শুরু করলেন যখন একদিন তন্ময়ের স্কুলের প্রোগ্রেস রিপোর্ট হাতে পেলেন। একদিন সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে বিকাশবাবু রাগ আর হতাশায় গম্ভীর হয়ে শর্মিলা দেবীকে বললেন, শর্মিলা, তন্ময় যে পড়াশোনায় একদম মনোযোগ দিচ্ছে না, এ বয়সে এমন অবস্থা, একবারে ফেল করতে বসেছে। শর্মিলা দেবী হতভম্ব হয়ে গেলেন। কি বলছো তুমি? আমি তো ওকে সবসময় পড়তে বসাই। বিকাশবাবু গভীর চিন্তায় মাথা নাড়লেন। পড়তে বসাও, কিন্তু সে কি আদৌ পড়ে? সারাদিন কেবল ছবি আঁকছে। এমন চললে ওর ভবিষ্যৎ কি হবে ভেবে দেখেছ? তন্ময় তখন তাদের কথা শুনছে না। তার একমাত্র ফোকাস ছিল তার সামনে রাখা খাতা। সেখানে সে একটা বিশাল সমুদ্রের ছবি আঁকছিল। সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে এক বিশাল জাহাজ, আর সেই জাহাজের ওপরে কয়েকটা ছোট ছোট মানুষ।
মানুষগুলো যেন তন্ময়ের চোখে ভেসে উঠেছিল। তারা কথা বলছিল, হাসছিল, এক অদ্ভুত সম্পর্কের জাল বুনছিল। সে একাই এতটাই ডুবে গিয়েছিল যে বাইরের কোনো আওয়াজ তার কানে আসেনি। ঘরের আলো কমে আসছিল, তবুও তার হাত থামছিল না। পেন্সিলের প্রতিটি আঁচড়ে তার মন যেন আরও গভীর জগতের দিকে নিয়ে যাচ্ছিল। এমন সময় শর্মিলা এসে দাঁড়ালেন তন্ময়ের পাশে। কি করছিস? স্কুলের কাজ করেছ? কেবল আঁকা আঁকা আর ছবি ছবি, এভাবে কি চলে? তন্ময় পেন্সিলের খোঁচা থামিয়ে মায়ের দিকে তাকালো। তার চোখে যেন একরকম বিস্ময় আর প্রশ্ন ছিল। মা, আমার এই ছবিটা দেখো না, এই জায়গাটা আমার স্বপ্নে এসেছিল। জানো, এই লোকগুলো আমার সাথে কথা বলছে, তারা এখানেই থাকতেই চাইছে। মা হাসলেন। ছেলেটার বয়স মাত্র 10, অথচ কথা বলার ধরন এমন যে মনে হয় সে এক কোনো গভীর দার্শনিক। স্বপ্নের কথা বলছিস? স্বপ্ন দিয়ে কিছু হয় না রে বাবা। তোর পড়াশোনা ঠিক কর। ছবি আঁকতে হয় হবি হিসেবে, কিন্তু এটা তো তোর জীবন হতে পারে না। তন্ময় কিছু না বলে আবার কাগজে মন দিল। তার মাথায় মায়ের কথা ঘুরপাক খাচ্ছিল। মা বাবা কখনোই তার সৃষ্টিশীলতাকে গুরুত্ব দেননি। তারা চেয়েছেন তন্ময় অন্য সব সাধারণ ছেলেদের মতোই হোক, খেলা করুক, পড়াশোনা করুক, ভালো রেজাল্ট করুক। কিন্তু তন্ময় বুঝতে পারত সে সাধারণ ছিল না। তার মন ছিল একটা ভিন্ন পৃথিবীতে, যেখানে কল্পনার জাল বোনা হতো, যেখানে চরিত্ররা বেঁচে উঠত তার আঁচড়ে। রাতে শুয়ে শুয়ে তন্ময় নিজের আঁকা সেই চরিত্রগুলোর কথা ভাবছিল। মায়ের কথার সঙ্গে তার মনের দ্বন্দ্ব হচ্ছিল। সে কি ভুল করেছে? তার কি সত্যি এই আঁকার কোনো মূল্য নেই? কিন্তু তার মনে হচ্ছিল তার আঁকাগুলো বেঁচে থাকে। সেই সমুদ্রের জাহাজের মানুষগুলো তার বন্ধু হয়ে উঠেছে। পরের দিন স্কুলে গিয়েও তন্ময়ের মন ঠিক লাগছিল না। ক্লাসের শিক্ষক যখন অঙ্ক শেখাচ্ছিলেন, তার মন তখন সেই জাহাজের মানুষগুলোর গল্প বুনছিল। সে কল্পনা করছিল সেই জাহাজটি কোথায় যাচ্ছে, কিভাবে সমুদ্রের বিশাল ঢেউগুলোকে ঠেলে এগিয়ে চলেছে। এমন সময় শিক্ষকের ডাকে হুঁশ ফিরে এলো। তন্ময়, তুমি বোর্ডে এসে এই অঙ্কটা করে দেখাও। শিক্ষক গম্ভীর গলায় বললেন। তন্ময় উঠে দাঁড়ালো, কিন্তু তার মাথায় তখন সেই সমুদ্রের ছবি। বোর্ডের সামনে গিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। শিক্ষক তাকে দেখে অবাক হলেন। কি হয়েছে, কিছু বুঝতে পারছো না? শিক্ষক প্রশ্ন করলেন। তন্ময় মাথা নিচু করে চুপ করে রইল। সহপাঠীদের হাসির শব্দ শুনতে পেল। সেদিনের ঘটনা তার মনে দাগ কেটে গেল। বাড়ি ফিরে সেই রাতে সে গভীরভাবে ভাবল, তার কল্পনা কি সত্যি ভুল? তার ভাবনার মাঝেই মা এসে বললেন, আজ আবার ক্লাসে কি হলো শুনলাম? তুই তো বোর্ডের সামনে দাঁড়িয়ে কিছুই করিসনি। তন্ময়ের কোনো উত্তর ছিল না। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, মা, আমি বোর্ডে দাঁড়িয়েছিলাম ঠিকই, কিন্তু আমি
তখন অন্য একটা জায়গায় ছিলাম, আমার কল্পনার সেই জগতে। মা হতাশ হয়ে মাথা নাড়লেন। তোর এই কল্পনা, ছবি আঁকাআঁকি সব ভুল। পড়াশোনায় তোর জীবন করে দেবে, এটা বুঝতে হবে। তন্ময় চুপ করে থাকলো। তার ভেতরের সেই জগৎকে সে কাউকে বোঝাতে পারছিল না। তার মা বাবা যখনই তাকে বোঝানোর চেষ্টা করতেন, তন্ময়ের মনে হতো তারা তার সেই জগতের ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ। সেই রাতের পর থেকেই তন্ময় আরও বেশি করে তার ছবির দিকে ঝুঁকে পড়ল, কারণ একমাত্র সেখানেই সে শান্তি খুঁজে পেত। তার জগৎ ছিল একান্তই তার নিজের, যেখানে কেউ প্রবেশ করতে পারে না। কিন্তু তন্ময়ের মা বাবা যে ভেতরে ভেতরে চিন্তিত ছিলেন, তা তারা কখনো প্রকাশ করেননি। তন্ময়ের বয়স যখন 13 পেরিয়েছে, তখনও তার ছবি আঁকার নেশা তাকে ছাড়েনি, বরং তা আরও গভীরে প্রথিত হয়ে গিয়েছে। মা বাবার বারবার বলার পরেও তন্ময় আর স্কুলের পড়াশোনাতে মন বসাতে পারেনি। তার মাথার ভেতরে এখন যেন এক অদ্ভুত জগতের সৃষ্টি হচ্ছিল। এই জগতে কেবলই রং আর রঙের খেলা, যেখানে সে নিজের সৃষ্টিশীলতার মাধ্যমে এক একটি চরিত্র গড়ে তুলত। কল্পনা আর বাস্তবতার মধ্যে ফারাক ক্রমশ মুছে যেতে শুরু করল। তন্ময়ের কল্পনায় তৈরি চরিত্ররা এখন তার সবচেয়ে কাছের সঙ্গী হয়ে উঠেছে। সে দিনের দিনে আরও বেশি সময় কাটাতে লাগলো তার ঘরের ভেতর। পেন্সিলের খোঁচায় সে সাজিয়ে তুলেছিল তার নিজের স্বপ্নের জগৎ। সে ঘরে বসে একের পর এক চরিত্র এঁকে চলত, আর মনে মনে সেই চরিত্রদের সঙ্গে কথা বলতো। এই চরিত্রগুলোই যেন তার জীবনের বাস্তবতা হয়ে উঠেছিল। একদিন বিকেলে তন্ময় ঘরের মধ্যে একটানা ঘন্টার পর ঘন্টা ছবি এঁকে চলছিল। তার মা শর্মিলা দেবী দরজার ফাঁক দিয়ে ছেলের এই অবস্থা দেখে গভীর দুশ্চিন্তায় পড়লেন। তিনি ভেবেছিলেন বয়সের সঙ্গে হয়তো এইসব কাটিয়ে উঠবে তন্ময়, কিন্তু দিন দিন সে যেন আরও ডুবে যাচ্ছে, আর সেটা স্বাভাবিক নয়। তুমি কি এভাবে সারাদিন কেবল ছবি আঁকবে? শর্মিলা দেবী দরজার সামনে দাঁড়িয়ে জানতে চাইলেন। তন্ময়ের চোখ তখনও ক্যানভাসের দিকে নিবদ্ধ। কাগজে এক মধ্যবয়সী লোকের ছবি আঁকা হচ্ছে। লোকটির চুল এলোমেলো, দৃষ্টিতে ক্লান্তি। এমন এক চরিত্র যা তন্ময়ের কল্পনায় বারবার ঘুরপাক খাচ্ছিল। মা, আমি একটু ব্যস্ত, তুমি পরে কথা বলো, তন্ময় উদাসীনভাবে বলল, যেন তার মায়ের উপস্থিতি তার জন্য বিরক্তিকর। শর্মিলা দেবী রেগে গিয়ে বললেন, তোর পড়াশোনা কবে হবে? সারাদিন এই ছবি আঁকছিস, ওটা কি তোর জন্য সব কিছু? তন্ময় এবার একটু বিরক্ত হয়ে পেন্সিল নামিয়ে রাখল। মায়ের দিকে তাকিয়ে কিছুক্ষণ একটুখানি হাসল, আর হাসিতে যেন একটা বেদনা মিশ্রিত ভাব ছিল। মা, আমি পড়াশোনা করব, কিন্তু এই চরিত্রগুলো আমাকে ছাড়া থাকতে পারে না। ওরা আমার বন্ধু, ওরা আমাকে বোঝে, তুমি তো বোঝো না। মায়ের চোখে অশ্রু ঝরে পড়ল। বন্ধু? তোর সত্যি বন্ধু দরকার? বাস্তব জীবনের মানুষ? এই আঁকাআঁকি তোকে কোথায় নিয়ে যাবে? তুই সব কিছু ভুলে যাচ্ছিস তন্ময়। তোর নিজের জীবনটাই আর থাকবে না এভাবে চললে। তন্ময় মৃদু হেসে বলল, তুমি বুঝবে না মা, আমার এই ছবি, এই চরিত্রগুলোই আমার কাছে বাস্তব। ওরা আমাকে একা থাকতে দেয় না।
শর্মিলা কিছুক্ষণ চুপ করে রইলেন। তার ছেলে যে দিন দিন কল্পনার মধ্যে হারিয়ে যাচ্ছে তা তিনি বুঝতে পারলেন, কিন্তু কি করবেন সেটা তিনি ঠিক করতে পারছিলেন না। কিছুক্ষণ পর তিনি চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন, আর তন্ময় আবার পেন্সিল হাতে নিয়ে চরিত্র আঁকায় ডুবে গেল। তন্ময় একদিন স্কুলের ক্লাসে বসেছিল, কিন্তু তার মন তখনও তার নিজস্ব জগতে। সে খাতার পেছনের পাতায় ছবি আঁকছিল। একটি ছোট্ট বাচ্চা মেয়ে, যার হাতে কিছু ফুল। মেয়েটি একটি মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে, তার মুখে মিষ্টি হাসি। মেয়েটির চেহারা ধীরে ধীরে আরও স্পষ্ট হয়ে উঠছিল, যেন তার প্রতিটি রেখা বাস্তব হয়ে উঠেছে। তন্ময় মেয়েটির ছবি আঁকতে আঁকতে হঠাৎ থেমে গেল। তার মনে হলো মেয়েটি যেন তাকে তাকিয়ে দেখছে, চোখে এক ধরনের অমোঘ আকর্ষণ যা তন্ময়কে তার দিকে টানছে। সে বিস্মিত হয়ে মেয়েটির ছবির দিকে তাকিয়ে রইল। মনে হলো মেয়েটি যেন জীবন্ত হয়ে উঠেছে। তুমি কে? তন্ময় ফিসফিস করে নিজেই সঙ্গে কথা বলল। তার নিজের মধ্যে গভীরভাবে এক উত্তেজনা বোধ হচ্ছিল। মেয়েটি কল্পনায় হলেও যেন তার দিকে তাকিয়ে হাসল। তন্ময়ের মনে হলো সে তার সঙ্গেই কথা বলছে। তুমি আমাকে সৃষ্টি করেছ, তাই আমি আছি। তন্ময় ভয়ে চমকে উঠল, খাতাটি দ্রুত বন্ধ করে ফেলল। তার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে থাকল, কিন্তু তারপরও তার মনে হচ্ছিল মেয়েটির সেই হাসি, সেই দৃষ্টি যেন তার মনের মধ্যে থেকেই যাচ্ছে। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে তন্ময়ের মনের অস্থিরতা বাড়তে লাগলো। মায়ের কথাও যেন তার কানে পৌঁছাচ্ছিল না। খাতায় সেই পাতা খুলে আবার মেয়েটির ছবি দেখতে লাগলো। সেই চোখ, সেই হাসি, সব কিছু তাকে টানছিল। তার মনে হলো মেয়েটি যেন সত্যিই তাকে চেনে, তার সঙ্গেই থাকতে চায়। রাতের খাওয়ার সময় তন্ময় খুব চুপচাপ ছিল। তার মা বাবা বেশ কিছুক্ষণ তাকে লক্ষ্য করছিলেন। শর্মিলা দেবী অবশেষে বললেন, তুই এত চুপ কেন? শরীর খারাপ লাগছে? তন্ময় মাথা নাড়িয়ে বলল, না মা, আমি ঠিক আছি। কিন্তু সে যে ভালো নেই সেটা শর্মিলা দেবী স্পষ্ট বুঝতে পারছিলেন। তিনি তন্ময়ের দিকে ভালো করে তাকিয়ে দেখলেন। তার মুখের ভেতরে যেন একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। এই বদলে যাওয়া মুখ দেখে তিনি উদ্বিগ্ন হলেন, কিন্তু কিছু জিজ্ঞাসা করলেন না। রাত গভীর হলে তন্ময় নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। খাতার পাতা খুলে আবার সেই মেয়েটির ছবির দিকে তাকিয়ে থাকল। এবার তার মনের দ্বিধা দূর হয়ে গেল। সে বিশ্বাস করতে লাগলো মেয়েটি সত্যি তার কল্পনার মধ্যে জীবন্ত হয়ে উঠেছে। তন্ময়ের এই বিশ্বাস যেন এক অদ্ভুত শান্তি নেমে এলো। এরপর থেকে তন্ময়ের আচরণে আরও অদ্ভুত দেখা দিতে লাগলো। ক্লাসে বসে যে অঙ্কের বা বিজ্ঞানের কোনো পাঠ শোনার বদলে তার খাতার পেছনের পৃষ্ঠায় ছবি আঁকত। তার শিক্ষকরা তাকে বারবার সাবধান করতেন, কিন্তু তন্ময়ের যেন মন কোথাও অন্য জগতে বিচরণ করত। একদিন স্কুল থেকে ফেরার পথে তন্ময় হঠাৎই রাস্তার পাশে বসে পড়ল। তার মাথা যেন ঘুরে উঠল। চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য ভেসে উঠল।
মেয়েটি তাকে ডাকছে। রাস্তায় দাঁড়িয়ে সেই মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে আছে। তন্ময় নিজের মধ্যে ফিরে এসে মাথা নাড়ল, চোখ মেলে চারপাশে তাকালো। সব কিছু স্বাভাবিক, কিন্তু তার মনে হলো যেন সেই মুহূর্তের জন্য মেয়েটি সত্যিই তার সামনে ছিল। এই ঘটনা ধীরে ধীরে তার মনে এক অস্পষ্ট ভয় আর উত্তেজনার জন্ম দিতে লাগলো। তার মনের ভেতরে তৈরি হওয়া সেই মেয়েটির ক্রমশ আরও বাস্তব হয়ে উঠছিল। তন্ময় এখন ষোলোর কোঠায় পা দিয়েছে। বয়সের সঙ্গে সঙ্গে তার আচরণও আরও অস্বাভাবিক হয়ে উঠেছে। আগে সে শুধু ছবি আঁকতে ভালোবাসত, কিন্তু এখন সেই ছবি তার কাছে বাস্তব হয়ে উঠেছে। বাস্তবতার সঙ্গে তার সম্পর্ক যেন দিন দিন আরও ক্ষীণ হয়ে আসছে। যে জগতের মধ্যে সে ডুবে থাকে সেই জগৎ তার কল্পনার ফলাফল, কিন্তু তন্ময়ের কাছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার ঘরের দেওয়ালে এখন অসংখ্য চরিত্রের ছবি ঝুলছে। ক্যানভাস ভরে তন্ময় একের পর এক মানুষ, গাছ, পশু আর নানা অবাস্তব দৃশ্য আঁকছে। তার মনের ভেতরে একটি শক্তিশালী দ্বৈত সত্তা গড়ে উঠেছে। একদিকে সে কল্পনায় হারিয়ে যাচ্ছে, অন্যদিকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হচ্ছে। তার মা শর্মিলা দেবী ছেলের অস্বাভাবিক আচরণ নিয়ে খুবই চিন্তিত। প্রতিদিনই যেন তন্ময় আরও একা হয়ে পড়ছে। আগে যতটা কথা বলতো, এখন ততটাই চুপচাপ। ঘর থেকে খুব কম বের হয়। স্কুলে গেলে শিক্ষকরা বলে সে যেন অন্য জগতে থাকে। একদিন রাতে তন্ময়ের বাবা বিকাশবাবু তার ঘরে এসে দেখলেন তন্ময় একা একা কথা বলছে। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো ফোনে কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু ঘরে ঢুকে দেখলেন ফোন নেই। তন্ময় নিজের টেবিলের সামনে বসে তার আঁকার ছবির দিকে তাকিয়ে কিছু বলছে। বিকাশবাবু ধীরে ধীরে তার পেছনে এসে দাঁড়ালেন। তুমি কার সঙ্গে কথা বলছো তন্ময়? তন্ময় চমকে উঠে ঘুরে দাঁড়ালো। কয়েক সেকেন্ডের জন্য তার চোখে এক ধরনের ভয় দেখা গেল। তারপর সে মৃদু হেসে বলল, ওদের সঙ্গে কথা বলছিলাম বাবা। ওদের মানে? বিকাশবাবু অবাক হয়ে বললেন। তন্ময় তার আঁকা ছবি দেখিয়ে বলল, ওরা আমার ছবি, কিন্তু ওরা কেবল ছবি না, ওরা জীবন্ত, আমার বন্ধু। ওরা আমার একাকিত্ব দূর করে। বিকাশবাবু স্তম্ভিত হয়ে গেলেন। তিনি আঁকা ছবির দিকে তাকালেন। কাগজের ওপর কিছু মানুষ, গাছ, একটা ছোট্ট বাড়ির ছবি। সব কিছু সাধারণ মনে হলেও তন্ময়ের চোখে এসব ছিল অন্যরকম। তার দৃষ্টি গভীর, যেন সেই কল্পনার মধ্যে কিছু দেখছে যা অন্য কেউ দেখতে পাচ্ছে না। তন্ময়, এটা কেবলই একটা ছবি। তুমি কি সত্যি মনে করেছিলে জীবন্ত? বিকাশবাবু ধীরে ধীরে বললেন। তন্ময় মাথা নাড়িয়ে বলল, তোমরা কেউ বুঝবে না। আমি জানি তোমরা বাস্তব পৃথিবীতে আছো, কিন্তু আমি এখানে নেই। এই জগৎ আমার নিজের। এখানে আমার চরিত্ররা বেঁচে আছে। বিকাশবাবু ধীরে ধীরে ছেলেকে বোঝানোর চেষ্টা করলেন। তন্ময়, তুমি খুব ভালো আঁকো, এটা ঠিক, কিন্তু বাস্তব থেকে এতটা বিচ্ছিন্ন হয়ে ওরা ভালো নয়। তোমার পড়াশোনা, বন্ধুবান্ধব, সব কিছু থেকে তুমি দূরে সরে যাচ্ছ। এটা কি ঠিক হচ্ছে?
তন্ময়ের চোখে কিছুটা জল এসে গেল, তার গলায় কাঁপুনি ছিল। আমি চেষ্টা করি বাবা, কিন্তু আমি কিছুতেই পারি না। যখন আমি একা থাকি ওরা আসে, ওরা আমার সাথে কথা বলে, আমার মনে হয় ওরাই আমার আপনজন। বিকাশবাবু কিছুক্ষণ তন্ময়ের দিকে তাকিয়ে রইলেন। তার নিজের বুকের ভেতর এক ধরনের ভারাক্রান্ত বেদনা অনুভব করলেন। তিনি জানতেন তন্ময়কে এখনই সাহায্য করা প্রয়োজন। পরের দিন সকালে তন্ময়ের মা বাবা তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলেন। চিকিৎসক তার দীর্ঘ পরীক্ষা করে বললেন, তন্ময়ের মধ্যে স্কিজোফ্রেনিয়ার প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। সে তার কল্পনার জগতে বসবাস করছে এবং বাস্তবতা থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরকম অবস্থা ভয়াবহ হতে পারে। শর্মিলা দেবী আতঙ্কিত হয়ে বললেন, ডাক্তারবাবু, এ কী করা উচিত আমাদের? এ তো দিন দিন আরও অস্বাভাবিক হয়ে যাচ্ছে। আমি ওকে হারাতে চাই না। ডাক্তার এক গুয়ে সুর বললেন, প্রথমে চিকিৎসা শুরু করতে হবে। ওষুধ, থেরাপি সব কিছু মিলিয়ে একটু সময় লাগবে। তবে এটা পরিষ্কার যে ওর মনের ভিতরে এবং গভীরেও কোনো মানসিক সমস্যা আছে। চিকিৎসা শুরু হলো, কিন্তু তন্ময় যেন আর কোনো পরিবর্তন আনতে পারছিল না। ওষুধ খেতে রাজি ছিল না, আর থেরাপির জন্য ডাক্তারদের প্রশ্নের উত্তর দিতে চাইতো না। সে এখন আরও বেশি করে নিজের ঘরে থাকতো আর আরও বেশি ছবি আঁকত। একদিন তন্ময় তার ঘরে গভীর মনোযোগ দিয়ে একটি মেয়ে আঁকছিল। তার মুখে একরকম মায়াবী হাসি। মেয়েটি তার কল্পনার জগতে এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছে, আর সে তাকে অবশেষে ক্যানভাসে নিয়ে এলো। মেয়েটির মুখে মৃদু হাসি, চোখে একরকম গভীর আকর্ষণ, যেন তাকে দেখতেই ভালোবাসতে ইচ্ছে করে। তন্ময় চুপ করে তার দিকে তাকিয়ে রইল। মেয়েটি যেন ক্যানভাস থেকে বেরিয়ে এসে তার সামনে দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের জন্য তন্ময়ের মনে হলো মেয়েটি তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। তন্ময় ফিসফিস করে বলল, তুমি কে? মেয়েটির চোখের মায়া আর ঠোঁটে সেই মিষ্টি হাসি। তন্ময়ের মনে হলো সে যেন বলছে, তুমি আমাকে সৃষ্টি করেছো তন্ময়, আমি তোমার কল্পনার মেয়ে, তুমি যা চাও আমি তাই। তন্ময়ের হৃদয় হঠাৎই তীব্রভাবে ধকধক করতে লাগলো। মেয়েটির হাসিতে অদ্ভুত এক আকর্ষণ ছিল, যেটা তাকে সম্পূর্ণ আচ্ছন্ন করে ফেলেছে। সে বিশ্বাস করতে শুরু করলো এই মেয়েটি তার সঙ্গী। সেই রাত থেকে তন্ময় কেবল সেই মেয়েটির ছবির দিকে তাকিয়ে বসে থাকত। সে নিজের মধ্যে আরও বেশি করে তাকে অনুভব করত। তার মনের ভেতর ক্রমাগত এক ভয়ানক বাস্তবতা তৈরি হচ্ছিল। এই মেয়েটি তার প্রেমিকা, আর সে মেয়েটির সঙ্গে সবসময় থাকবে। তন্ময়ের আচরণ দিনে দিনে আরও অদ্ভুত হয়ে উঠল। বাড়ির লোকেরা লক্ষ্য করল সে দিনের বেশিরভাগ সময় সেই ছবিটির সামনে বসে কাটায়, একা একা কথা বলে, কখনো হাসে, কখনো কান্না করে, যেন সে বাস্তব জগতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে।
একদিন তার মা এসে বললেন, তুই সারাদিন ওই মেয়েটার ছবি নিয়ে থাকিস কেন? বাইরে বেরো, বন্ধুদের সঙ্গে মেশো, কিছু করো। তন্ময় শান্ত গলায় উত্তর দিল, ওই মেয়েটি আমার, আমরা একসঙ্গে থাকবো মা, আমি আর কোথাও যেতে চাই না। শর্মিলা দেবী হতবাক হয়ে বললেন, তুমি কি পাগল হয়ে যাচ্ছ? এ তো শুধু একটা ছবি। তন্ময় মাথা নাড়িয়ে বলল, না মা, তুমি বুঝবে না, এই মেয়েটি আমার জীবনে এসেছে, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। শর্মিলা দেবী কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেলেন। তার মন বুঝতে পারছিল না কিভাবে তার ছেলেকে এই অন্ধকার থেকে উদ্ধার করবেন। তন্ময়ের কাছে অবশ্য এখন আর কোনো দ্বিধা ছিল না। সে তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সে তার আঁকা মেয়েটির সঙ্গেই থাকবে। তন্ময়ের মানসিক অবস্থা দিন দিন আরও গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছিল। তার কাছে বাস্তবতা মানেই ছিল তার আঁকা চরিত্ররা, বিশেষ করে সেই মায়াবী মেয়ে যাকে সে তার প্রেমিকা বলে মনে নিয়েছিল। এই মেয়ে তার কল্পনার মধ্যে জন্মালেও তন্ময়ের কাছে এখন সে জীবন্ত ছিল, যেন সেই মেয়ে তার সঙ্গে রয়েছে, কথা বলছে, তাকে ভালোবাসছে। এক সন্ধ্যায় তন্ময় তার ঘরের জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। আকাশে তখন ধীরে ধীরে সন্ধ্যার অন্ধকার নেমে আসছে। হঠাৎ তার মনে হলো সেই মেয়েটি যেন তাকে ডাকছে, মৃদু স্বরে ফিসফিস করে বলছে, তন্ময়, তুমি আমার কাছে আসো, আমরা এখান থেকে দূরে চলে যাই, এখানে কেউ আমাদের বোঝে না, শুধু তুমি আর আমি চিরকাল একসঙ্গে। তন্ময়ের মনের মধ্যে মেয়েটির কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগলো। সে জানত মেয়েটির সঙ্গে তার বন্ধন শুধু একটি কল্পনা নয়, এর পেছনে এক অদ্ভুত অনুভূতি আছে যা বাস্তবের চেয়েও বেশি জোরালো। তার মনে হলো এই পৃথিবীর বাইরে কোথাও আছে একটি বিশেষ জায়গা যেখানে কেবল সে এবং তার আঁকা মেয়ে একসঙ্গে থাকবে। সেদিন রাতে যখন পুরো বাড়ি নিস্তব্ধ, তন্ময় ধীরে ধীরে তার ঘরের দরজা খুলল। ঘরের কোণায় রাখা ক্যানভাসে আকাশে মেয়েটির ছবিটি নামিয়ে নিল। তারপর কোনো শব্দ না করে ঘরের বাইরে বেরিয়ে গেল। বাইরে তখন চারপাশ নিস্তব্ধ, ঘরের সবাই গভীর ঘুমে। তন্ময় আস্তে আস্তে বাড়ির প্রধান দরজা খুলে বেরিয়ে পড়ল। তার মনে শুধু তখন একটাই ভাবনা, মেয়েটিকে নিয়ে দূরে কোথাও চলে যাবে, এক অজানা জায়গায় যেখানে কেউ তাদের খুঁজে পাবে না। রাতে মৃদু বাতাস বইছে আর তন্ময় রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। তার হাতে শক্ত করে ধরা ক্যানভাস, যেখানে সেই মেয়েটি তার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। সে হাঁটতে হাঁটতে মনে মনে মেয়েটির সঙ্গে কথা বলছিল। তার মনে হচ্ছিল মেয়েটি যেন তার পাশে পাশে হেঁটে চলেছে। তুমি তো বলেছিলে আমরা একসঙ্গে থাকব, তুমি কোথায় আমাকে নিয়ে যাবে? তন্ময় মৃদু স্বরে বলল, যেন সে সরাসরি মেয়েটির কাছেই প্রশ্ন করছে। মেয়েটির সেই চিরচেনা মিষ্টি হাসি
কানে ভেসে এলো। আমরা এমন এক জায়গায় যাব যেখানে কেউ আমাদের চিনবে না, জানবে না। সেখানে কেবল তুমি আর আমি। আমাদের ভালোবাসার জন্য কেউ বাধা হবে না। তন্ময় এক অদ্ভুত শান্তি অনুভব করলো। তার মনে হচ্ছিল সে সত্যিই মেয়েটির সঙ্গে কোথাও যাচ্ছে, যেখানে তার কল্পনা আর বাস্তবের মধ্যে আর কোনো ফারাক থাকবে না। কিছুক্ষণ হাঁটার পর তন্ময় একটি নির্জন জায়গায় এসে দাঁড়ালো। জায়গাটি ছিল প্রায় জনমানবহীন, কেবল পুরনো কিছু গাছপালা আর ছোট্ট একটি পুকুর। তন্ময়ের চোখে তখন এক ধরনের বিশ্রাম খেলা করছিল। সে মনে করল এটাই সেই জায়গা যেখানে সে আর তার প্রেমিকা একসঙ্গে থাকতে পারবে। ক্যানভাসটি পুকুরের পাশে রেখে তন্ময় ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। তার মনে হচ্ছিল মেয়েটি যেন তার সামনে দাঁড়িয়ে আছে। সেই মেয়েটির পরিচিত চোখ, সেই হাসি, সব কিছু তার হৃদয়ে এক অভাবনীয় সুখ এনে দিল। তুমি আমার জীবনের একমাত্র সত্য, তন্ময় ফিসফিস করে বলল। আমি আর কিছু চাই না, শুধু তোমার সঙ্গে থাকতে চাই। মেয়েটি যেন তাকে স্পর্শ করল। তন্ময় চোখ বন্ধ করে অনুভব করল সেই স্পর্শের কোমলতা। তার মধ্যে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো, যেন তার সমস্ত দুঃখ, সমস্ত একাকিত্ব এক লহমায় মুছে গেছে। সেই রাতে তন্ময় আর বাড়ি ফিরল না। ভোরবেলায় যখন তন্ময়ের মা বাবা তার ঘরে এসে দেখল তন্ময় নেই। ঘর ফাঁকা, জানলার পাশে চেয়ারটি খালি, আর তার প্রিয় ছবিগুলো দেওয়ালে ঝুলছে। শর্মিলা দেবী আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠলেন, তন্ময় কোথায়? কোথায় গেল আমার ছেলে? তারা বাড়ির সব কিছু তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু তন্ময়ের কোনো হদিশ পেলেন না। কোথাও কোনো চিহ্ন নেই। বিকাশবাবু দ্রুত পুলিশে খবর দিলেন আর আশেপাশে সবাইকে খুঁজতে বললেন। কিন্তু সারা দিন পেরিয়ে গেল, তন্ময়ের আর কোনো সন্ধান মিলল না। সন্ধ্যা গড়িয়ে রাত এলো। শর্মিলা দেবী বারবার ভেঙে পড়ছিলেন, আমার ছেলে কোথায়? ও কি সত্যি পাগল হয়ে গেছে? বিকাশবাবু স্তব্ধ হয়ে বসে রইলেন। তার মনে হচ্ছিল তারা তাদের ছেলেকে হারিয়ে ফেলেছেন। তন্ময়ের শেষ কয়েক মাসের অদ্ভুত আচরণ তার মনে এক ধরনের অসহায়তার জন্ম দিয়েছিল। তন্ময় হারিয়ে গেছে, তার কোনো খোঁজ পাওয়া গেল না। সময় গড়িয়ে গেল, কিন্তু তার কোনো সন্ধান কেউ দিতে পারল না। কেউ জানে না সে কোথায় গেছে, কিভাবে হারিয়ে গেল। কিছুদিন পর গ্রামের একজন বৃদ্ধ একদিন সকালে সেই পুরনো পুকুরের পাশে একটি ক্যানভাস পড়ে থাকতে দেখলেন। ক্যানভাসে আঁকা ছিল সেই মায়াবী মেয়েটির ছবি। মেয়েটি মিষ্টি হাসছে, চোখে একরকম আকর্ষণ, যেন সে কারোর দিকে চেয়ে আছে। বৃদ্ধ ক্যানভাসটি দেখে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইলেন। তিনি ভাবলেন, এ কি কোনো ভুল ফেলে যাওয়া ছবি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? কেউ জানে না তন্ময়ের আসল কাহিনী। কেউ জানে না
সে কোথায় গেল, কিভাবে হারিয়ে গেল। হয়তো সে সত্যি তার কল্পনায় মায়াপুরীতে পৌঁছে গেছে, যেখানে কেবল সে এবং তার প্রেমিকা, সেই মায়াবী মেয়েটি, একসঙ্গে চিরকাল বেঁচে থাকবে।